আমি মীনাক্ষী, শুরু করছি জবাব চায় বাংলা। কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিলেন। বিগত ৭২ ঘন্টা টান টান উত্তেজনা, টান টানা পড়েন একজন আইএএস অফিসারকে নিয়ে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই রাজ্যের গণ্ডিতে আবদ্ধ থাকলো না, টুইট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এই যে লড়াই, সেটা কোথাও না কোথাও প্রশাসনিক লড়াইয়ের থেকে বাইরে বেরিয়ে গিয়ে রাজনৈতিক লড়াইয়ের অঙ্গ হয়ে দাঁড়ালো। একদিকে রাজ্য, একদিকে কেন্দ্র, বারবার এই সংঘাত আমরা দেখেছি। বিভিন্ন আইএএস অফিসার, বিভিন্ন আইপিএস অফিসারদের নিয়ে টানাপোড়েন আজ বাংলায় নতুন নয়, কিন্তু যে ছবি আমরা দেখলাম বিগত ৭২ ঘন্টা, সেটা অনেকটাই নতুন, অনেকটাই নজিরবিহীন। আজকে অবসর নেওয়ার সিদ্ধান্ত আলাপন বন্দ্যোপাধ্যায়ের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে তাকে মুখ্য উপদেষ্টার পদে বসালেন। এক্ষেত্রে কি কুশলী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার কেন্দ্রের হাতে কি বল থাকছে? এই লড়াই যতটা না প্রশাসনিক, তার থেকে কত বেশি রাজনৈতিক? গোটা বিষয়ে ডিবেট থাকবে আজকে। যে সমস্ত প্রশ্ন শুধুমাত্র আমি নই, জবাব চায় বাংলা। তুঙ্গে আলাপন বিতর্ক। আলাপন বিতর্কে তুঙ্গে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত। রাজ্যের মুখ্য সচিবকে দিল্লি বদলির নির্দেশ ঘিরে রীতিমতো তুঙ্গে পত্রযুদ্ধ। কেন্দ্রীয় তলবে সাড়া না দেওয়ায় রাজ্যের মুখ্য সচিবকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়। পাল্টা আলাপনকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। In order to utilize his valuable experience, it is proposed that Shri Alapon Bandyopadhyay may be appointed as Chief Advisor to Honorable Chief Minister with effect from 1/6/2021. সোমবার সকাল 10টায় নয়াদিল্লির নর্থ ব্লকে কর্মীবর্গ মন্ত্রকে হাজিরা দেওয়ার কথা ছিল তার, কিন্তু সেই নির্দেশ মানেননি আলাপন। এদিকে আলাপন বদলিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠিও দেন। ওনারাও তো আমাদের চিঠি দিয়েছিলেন, তো আমাদের একটা উত্তর দিতে হবে না, এটা তো কার্টেসি। ওনারা তো আমাদের একটা চিঠি দিয়ে জানিয়েছিলেন, তা সেই জন্য আমরাও একটা চিঠি দিয়ে আমাদের বক্তব্য জানিয়েছি। এটা তো কন্টিনিউয়াস প্রসেস বিটুইন দ্য স্টেট অ্যান্ড সেন্টার। গত শুক্রবারই ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় থাকলেও ক্ষয়ক্ষতির রিপোর্ট পেশের পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন আলাপন। এর কয়েক ঘন্টার ব্যবধানে দিল্লিতে বদলির চিঠি পাঠায় কেন্দ্র। প্রাইম মিনিস্টার ওখানে ল্যান্ড করেছিলেন, তার আগে উনি কিন্তু আমাদের একবারও বলেননি যে আমার সাথে চলো, please come with me, accompany with me and let us see the flood affected area or the cyclone affected area. He never said so. And in Bengal he never visited for that purpose. He just landed when he was coming from Odisha. Digha is adjacent there, so they came Kalaikunda, that is the airport, so from there he can go to Delhi. প্রোটোকল বিতর্ক। প্রধানমন্ত্রীর সফরে মুখ্য সচিবকে সরকারি পোশাক বন্ধ গলা পরিহিত অবস্থায় থাকতে হয়, কিন্তু সেই পোশাক পরেননি আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করেছিল কলাইকুণ্ডায়। এটি আদতে বায়ুসেনার একটি বিমান ঘাঁটি, সাধারণ কোনো বিমানবন্দর নয়। সেখানে এই ধরনের প্রোটোকল খাটে না। আলাপন ইস্যুতে এখন কার্যত প্রেস্টিজ ফাইট। এখন দেখার সেই লড়াই কোন দিকে বাঁক নেয় রিপাবলিক বাংলা। জবাব চায় বাংলার ডিবেটে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী, স্নেহাশিস চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি নজরুল ইসলাম সাহেবের কাছে যাব শুরুতেই। নজরুল ইসলাম সাহেব, এই মুহূর্তের যে আপডেট, আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিলেন কার্যত, এবং তিনি আগামীকাল থেকে মুখ্য উপদেষ্টার পদে আসীন হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে টানাপোড়েন আমরা দেখলাম, এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে অবস্থা, কেন্দ্রের পক্ষ থেকে এরপর কি কোনো ব্যবস্থা নেওয়ার জায়গা রয়েছে? দেখুন, আমি শুধু আইনের কথাটা বলছি। হ্যাঁ, আপনাদের চ্যানেলে আমি এর আগেও বলেছি যে 28 তারিখে কেন্দ্র সরকার যে আদেশ দিয়েছিল, সেটা আইএস ফেডারেলের যে 6 রুলের 1 উপরণ অনুসারে দিয়েছিল, সেখানে প্রবিশতে পরিষ্কার বলা আছে
যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে মতপার্থক্য হলে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেটা রাজ্য সরকার মেনে চলতে বাধ্য। তো রাজ্য আদেশটা বাতিল করার জন্য বলেছিল, কেন্দ্র সেটা বাতিল না করে বহাল রেখেছে এবং সঙ্গে সঙ্গে আলাপনকে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে নির্দিষ্ট সময়ে সে হাজির কেন হয়নি, এবং তারপরে আরেকবার হাজির হতে বলা হয়েছে। এখন যে আপনারা যে বলছেন কোনো ব্যবস্থা নিতে পারে কি, সেখানে প্রশ্ন আসবে একটি কথা, যে 24 তারিখে রাজ্য সরকারের যে আবেদন ছিল তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার আলাপনকে 3 মাসের জন্য এক্সটেনশন দিয়েছে, মানে অ্যাপ্রুভাল, এবং রাজ্য সরকার তাকে 3 মাস আরো এখানে রাখতে পারবে। এটা তো প্রশ্ন যেটা হলো যে 24 তারিখে এরকম একটা এক্সটেনশন দেওয়ার পর মাঝে কি রকম ঘটনা ঘটেছিল আমার জানা ছিল না, কিন্তু একজন সাংবাদিক আজকে মুখ্যমন্ত্রী যে চিঠিটা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে তার একটা কপি আমাকে পাঠিয়েছেন। সেখানে আমি দেখলাম যে তিনি কিছু ঘটনার উল্লেখ করেছেন, যার মধ্যে ওই পূর্ব মেদিনীপুরে প্রধানমন্ত্রী আসার পর যা ঘটেছিল সেটা ঠিক, হ্যাঁ ঠিক হয়েছে বেঠিক হয়েছে আমি বলতে যাচ্ছি না এখন। এবং মুখ্যমন্ত্রী এটাও গণমাধ্যমে বলেছেন যে কেন্দ্রীয় সরকার ক্যাটে এবং হাইকোর্টে ক্যাভিয়েট করে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে আজকে যেটা হলো এই শোকজের চিঠির পর এবং তাকে আবার জয়েন করতে বলার পর অবসর তাকে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। এখন এখানে আবার প্রশ্ন উঠবে যে অল ইন্ডিয়া সার্ভিস অফিসারকে এক্সটেনশন দিলে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রুভাল না নিয়ে দেয়া যায় না। তা একবার এক্সটেনশন অর্ডার হয়ে যাওয়ার পর সেই এক্সটেনশনটা ফরগো করা কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রুভাল ছাড়া কি করা যায়? আচ্ছা, আমার নিজের ব্যক্তিগত মত, আমি ভুল হতে পারি, করা যায় না। অর্থাৎ রাজ্য সরকার যে তাকে আজকে অবসর গ্রহণ করতে দিল এবং তাকে আগামীকাল থেকেই আর একটা পদে নিয়োগ করে দিল, সেটা সঠিক কিনা এটাও কিন্তু আসবে যদি এরপরে সংবাদটা চলতে থাকে। এবং যদি রাজ্য সরকার বা অফিসার সংঘাতের পরিবেশ থাকার কারণ আমি এই জন্য বলছি যে আমাদের যারা অল ইন্ডিয়া সার্ভিসেস অফিসার তাদের পেনশন বা অন্য যে পেনশন বেনিফিট আছে সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া রাজ্য সরকার স্যাংশন করতে পারে না। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে সংঘাত এরপরেও থাকবে এবং এই সংঘাতের পরিপ্রেক্ষিতে যদি রাজ্য বা সেই অফিসার ক্যাটে বা কোর্টে যায় তাহলে যেটা বিচার্য বিষয় হবে যে কেন্দ্রীয় সরকার তার ক্ষমতা আছে অর্ডার দেওয়ার পর সেই অর্ডার অফিসার মানলেন না এবং রাজ্য সরকারও মানল না, সেইটার জন্য ব্যবস্থা নেওয়া যায় কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে এক্সটেনশন দেওয়ার 4 দিন পরে যে 24 থেকে 28 তারিখের মধ্যে যে ঘটনা ঘটেছে তার জন্য তাকে আবার 28 তারিখে দিল্লিতে 31 তারিখে জয়েন করতে বলা যায় কিনা। এখন ক্যাটের মেম্বার বা হাইকোর্টের বিচারপতিরা এবং আমার ধারণা যে পক্ষই হারুক সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টেও মামলা হবে এবং সেখানে তারা যদি এই সিদ্ধান্তে আসেন যে কেন্দ্রীয় সরকারের যেহেতু অর্ডার মানেনি অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বা কেন্দ্রীয় সরকার ঠিক ছিল, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষে অর্ডার যাবে। কিন্তু তারা যদি মনে করেন যে 24 তারিখে এক্সটেনশন দেওয়ার পর তাকে 28 তারিখে আবার 31 তারিখে দিল্লিতে ডেকে পাঠানো যায় না এবং তারা যদি এটাকে ঠিক মনে করেন যে একবার 3 মাসের অ্যাপ্রুভাল কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রুভাল নিয়ে 3 মাস এক্সটেনশন দেওয়ার পরে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রুভাল না নিয়ে রাজ্য সরকার তাকে যে অবসর গ্রহণ করিয়ে দিচ্ছে এবং সেই দিনই অন্য একটা পদে নিয়োগ করে দিচ্ছে, সেটা ঠিক কিনা। একেবারে এটা যদি তারা ঠিক মনে না এই মুহূর্তে নজরুল ইসলাম সাহেব এই সব প্রশ্ন উঠছে এবং সেই বিষয়ে আমরা নিশ্চয়ই এই কয়েকদিনের মধ্যেই সেই তার আপডেটও পাবো এবং কোন দিকে যাচ্ছে বিষয়টা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে যে বিষয়গুলো সামনে আনতে পারি, যে যে প্রশ্নগুলো উঠছে তার মধ্যে প্রথমটা আমি আপনাকে বললাম, যার পরিপ্রেক্ষিতে আপনি খুব সুন্দরভাবে বোঝালেন। আমি যাব স্নেহাশিস বাবুর কাছে। স্নেহাশিস বাবু, নজরুল ইসলাম সাহেবের বক্তব্যেও সেদিনের সেই কলাইকুণ্ডার যে বিষয়টা, সেই পূর্ব মেদিনীপুরের কলাইকুণ্ডার বৈঠক উঠে আসছে এবং আজকে
নির্দিষ্ট করে ওই কলাইকুণ্ডার বৈঠকের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠিতে উল্লেখ করেছেন এবং পরোক্ষে মনে করা হচ্ছে, পরোক্ষভাবে তিনি এটা বলতে চাইছিলেন যে সেদিনের বৈঠকে, প্রধানমন্ত্রীর বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেননি, সে কারণেই তার উপর কোপ পড়েছে। ঠিক শুধুমাত্র কি এই বৈঠকে না থাকার দরুন তার উপর কোপ পড়েছে বলে মনে করছেন আপনারা, স্নেহাশিস বাবু? মানে আপনাদের কথা অনুযায়ী যে কোপ পড়েছে? না, আমরা যেটা মনে করছি সেটা হলো যে, হ্যাঁ, আমরা যেটা মনে করছি সেটা হলো কেন্দ্রীয় বিজেপি গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে পরাজিত হবার পর শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাজ্যকে হেনস্থা করে চলেছেন। আমি সেই কলাইকুণ্ডার ব্যাপারে বলি যে মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্যারি আউট করাই তার কাজ, এবং সেদিন মুখ্যমন্ত্রীর অনেকগুলো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রীকে ডাকেননি যে আমার সাথে যেতে হবে। এখানে পলিটিক্যাল ডিবেট মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী থাকতে পারে, কিন্তু আমলাকে সেইখানে অপদস্থ করা এটা কিসের জন্য? এটা শুধুমাত্র বাংলাকে এই কোভিড মোকাবিলাতে যাতে বাংলাকে বিপর্যস্ত করে দেওয়া যায়, এটা কেন্দ্রীয় সরকার হারের বদলা নিচ্ছে বাংলার মানুষের প্রতি। আপনাদের একটা কথা বলে রাখি, 1954 সালে যে আইএস যে সার্ভিস রুল, তাতে দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডেপুটেশনের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের আলাপ আলোচনার মধ্যে দিয়েই ডেপুটেশন হবে, সেখানে যদি রাজ্য না মানে তাহলে কেন্দ্রীয় সরকারের নির্দেশটা বলবৎ হবে, যেটা নজরুলবাবু বললেন। কিন্তু আলাপ আলোচনার প্রথম স্তরটাই তো কেন্দ্রীয় সরকার করলেন না করে সরাসরি ডেকে পাঠালেন। এটা কেন্দ্রীয় সরকার করতে পারে না, কারণ আমরা এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এখানে রাজ্য এবং কেন্দ্রের আলাদা করে দায়িত্ব এবং তার অধিকার নির্দিষ্ট করা আছে। সেখানে কেন্দ্রীয় সরকার কখনোই রাজ্যের মুখ্য সচিবকে যখন তখন তলব করে ডাকতে পারেন না। এটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বস নয়, আর রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের চাকর নয়। একেবারে গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক ভোটে নির্বাচিত একটা সরকার, সেখানে এত হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকার করতে পারে কি করে? অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে এরা ভেঙে দিতে চাইছে। যত পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তত এরা প্রতিহিংসা করছে এবং স্বৈরাচারী হয়ে উঠছে। এখন আলাপন বাবুর আজকে 31 তারিখে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তিনি রিটায়ার করেছেন, এরপরে একটা আমলার প্রতি এটা কি করে কেন্দ্রীয় সরকার করে? আপনি বলছেন গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা। আমি এ বিষয়ে নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, একজন আমলাকে অপদস্থ করা হচ্ছে এমনটা অভিযোগ নির্দিষ্ট করে, এত বড় একটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা, এখানে প্রশাসনিক কোনো বিষয় নয়, শুধুমাত্র রাজনৈতিক বিষয়। মীনাক্ষী, প্রথমেই বলি, রাজ্যের সাথে আলোচনা না করে যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করা হলো, সেটা কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে ভালো লক্ষণ নয়। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সার্ভিস রুল অনুযায়ী যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো আমলার বদলি নিয়ে দ্বিমত হয়, তাহলে কেন্দ্রের কথাটাই কিন্তু থাকে। ঠিক এই কারণে আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু রিটায়ার করতে বাধ্য হলেন, কারণ যদি রিটায়ার না করতেন তার পক্ষে দিল্লিতে জয়েন করা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। এর পেছনের প্রেক্ষাপটটা আমাদের মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে বৈঠক ডেকেছিলেন সেটা একটা প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার জন্য বৈঠক। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় না হয় গেলেন না, কারণ সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন, তা নিয়ে তার আপত্তি আছে। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় কেন সেই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব হিসেবে থাকলেন না? তার কাছে কি মুখ্যমন্ত্রীর ভ্রমণ সঙ্গী হওয়াটাই সেই এত একটা প্রশাসনিক বৈঠকে থাকার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা নিয়ে আমি স্নেহাশিস বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবুর এই প্রশ্নটা নিয়ে স্নেহাশিস বাবুর কাছে যাব। স্নেহাশিস বাবু, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেন না কারণ তিনি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, কিন্তু মুখ্য সচিব তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে গেলেন এবং আজকে রবিশঙ্কর প্রসাদ তিনি যেটা বলেছেন যে ওয়াকআউট করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি কেন থাকলেন না? এটা তো প্রশ্নের সামনে আসছেই। হ্যাঁ, প্রশ্নের সামনে আসলেও আমি আবারও বলছি যে মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। একই ঘটনা নিয়ে এই মানে ইয়াসের মোকাবিলার জন্য
মুখ্যমন্ত্রীরও কিন্তু একাধিক কর্মসূচি ছিল সেদিন, এবং প্রধানমন্ত্রী এলেন। প্রধানমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে সফরের কথা বলেননি। সেখানে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব কার সাথে যাবেন, কার নির্দেশ ক্যারি আউট করবেন? তিনি তো মুখ্যমন্ত্রী, প্রধান সচিব, মুখ্য সচিব, তিনি মুখ্যমন্ত্রীর সাথেই ঘুরেছেন। এখানে প্রধান করতে পারেন না কখনো। এখানে তার কাজটা তিনি প্রোটোকলের বাইরের কাজ বলে, প্রোটোকলের বাইরের কাজ বলে একটা মত মনে করছে স্নেহাশিস বাবু। কিন্তু দেখুন, একটা কোন অবস্থার মধ্যে আমরা রয়েছি এটা বুঝতে হবে। ইয়াসের মতো এরকম একটা বিপর্যয় ঘটে গেছে, একটা বিপর্যয় ঘটে গিয়ে সেই দিন 3-3টে প্রোগ্রাম মুখ্যমন্ত্রীর রয়েছে। একই রকম ভাবে প্রধানমন্ত্রীও এসছেন, সেখানে মুখ্য সচিব তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবেন। এখানে প্রোটোকলে ধোঁয়া তোলা যায় না। প্রোটোকলের ধোঁয়া যদি তোলা যায় তাহলে প্রধানমন্ত্রী কি করে বিরোধী দলনেতাকে ডাকলেন? বিরোধী দলনেতাকে কোন রাজ্যে উনি ডেকেছিলেন? মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর একটা বৈঠক হবে না? সেই বৈঠকে বিরোধী দলনেতাকে ডেকে উপস্থিত করবেন? এটা কখনো হতে পারে? এটা কি সর্বদলীয় বৈঠক ছিল? প্রধানমন্ত্রী তার দায়িত্বটা কি পালন করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টির উল্লেখ করেছেন, যেটা স্নেহাশিস বাবু বলছেন, নীলাদ্রি বাবু, যে কলাইকুণ্ডার বৈঠকে কেন্দ্রের শাসক দলের একজন স্থানীয় বিধায়ক ছিলেন। আমাকে সেটা জানানো হয়নি, যেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠকে তার উপস্থিত থাকার কোনো এখতিয়ার নেই। নীলাদ্রি বাবু, না, উড়িষ্যায় কিন্তু বিরোধী দলনেতাকে ডাকা হয়েছিল, তা সত্ত্বেও বিজেডি কোনো আপত্তি করেনি। আরেকটা কথা মনে রাখতে হবে মীনাক্ষী, উড়িষ্যা কিন্তু প্রধানমন্ত্রীর সাথে কাছ থেকে 1 পয়সা ত্রাণ চায়নি, তা সত্ত্বেও তারা 500 কোটি টাকা পেল। আর মুখ্যমন্ত্রী 20,000 কোটি টাকা চাইলেন, বাংলা পেল মাত্র 250 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর এই বৈঠকে না থাকার জন্য প্রশ্নটা হচ্ছে, বাংলার যে ত্রাণ পাওয়ার কথা সেই ত্রাণটাও এফেক্টেড হয়ে গেল না তো? এই ইগোর লড়াইয়ের জন্য বাংলার মানুষের ক্ষতি হয়ে গেল না তো? এই প্রশ্নগুলো উঠে আসছে। এই যে কেউ রাজ্যের পক্ষ থেকে একজনও কেউ থাকলেন না, বোঝা গেছে। আমি ছবিতে দেখলাম। একেবারে আমি একটু আইনের দিকটা একটু বুঝতে চাইছি। আমি সব্যসাচী বাবুর কাছে যাচ্ছি। সব্যসাচী বাবু, যেমনটা বললেন নজরুল ইসলাম সাহেব, তিনি বললেন যে এই যে 3 মাসের একটা এক্সটেনশন, সেটা নিলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি অবসর নিলেন। এই যে অনুমতিটা রাজ্য দিল, সেই অনুমতি দেওয়ার জায়গায় কি রাজ্য রয়েছে? কেন্দ্রকে এই বিষয়ে কোনো আইনি পথে এগোতে পারে? দেখুন, প্রথমত এই অনুমতিটা মানে সম্মানের সাথে আমি নজরুল ইসলাম সাহেবের সাথে একটু ডিফার করছি এই প্রশ্নে। সেটা হচ্ছে যে এই অনুমতির প্রশ্নটা আসে যখনই অর্ডারটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। আচ্ছা, এই এক্সটেনশন যেটা কেন্দ্র দিয়েছিলেন, কেন্দ্র কি নিজের থেকে এক্সটেনশন দিয়েছিলেন? এক্সটেনশন দেননি, রাজ্য চেয়েছিল। এক্সটেনশনটা রাজ্য চেয়েছিল এবং সুনির্দিষ্ট পরিস্থিতির ভিত্তিতে রাজ্য এই এক্সটেনশনের দরখাস্ত করেছিলেন। সেই কারণে এক্সটেনশনের প্রয়োজন ছিল, এক্সটেনশন দেওয়া হয়েছিল। এখন কেন্দ্র যখন দ্বিতীয় অর্ডারটা যখন ইস্যু করলেন, এই এক্সটেনশন দেবার পর, অ্যাপ্রুভাল দেবার পর, যখন দ্বিতীয় অর্ডারটা তারা ইস্যু করলেন, অর্থাৎ 28 তারিখে, সম্ভবত 28 যদি ভুল না হয়, যে অর্ডারটা ইস্যু করলেন, সেই অর্ডারটা দিয়ে যেটা বললেন যে আপনি এসে এখানে দেখা করবেন। এই অর্ডারটা দেওয়ার পরে প্রথমত আলাপনবাবু এই মুহূর্তে জানেন না ওখানে কি হবে। তাহলে এক্সটেনশনের প্রশ্নটা যেহেতু রাজ্য সরকার অফার করেছিল, ফলে রাজ্য সরকারের কাছেই কিন্তু এক্সটেনশনের এই জায়গাটা কিন্তু থেকে যায়। ফলে নজরুল ইসলাম সাহেবের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি এই পয়েন্টে। ফলে আমার মত হচ্ছে যে রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রুভালের আর ফার্দার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় যে অর্ডারটা হয়েছে, অর্থাৎ 28 তারিখের যে অর্ডারটা হয়েছে, আলাপনবাবু যেহেতু রিটায়ার করে গেলেন আজকে, বিং দি চিফ সেক্রেটারি অফ দি স্টেট, ফলে দ্বিতীয় অর্ডারটার আর কোনো মূল্য এই মুহূর্তে রইল না। কারণ এখনো পর্যন্ত আমি শোকজ দেখেছি, শোকজের উত্তর আলাপনবাবু নিশ্চিতভাবে দেবেন, কিন্তু আফটার রিটায়ারমেন্ট স্কোপ অফ ডিসিপ্লিনারি প্রসিডিং, এটা কিন্তু খুব আইনে রেয়ারেস্ট ঘটনা একেবারে, এবং কিছু কিছু ক্ষেত্রে আইনসঙ্গতও নয়, সেই মর্মে কিন্তু সুপ্রিম কোর্ট বহু জায়গায় বলছেন। এবং সেই সঙ্গে বাকি পড়ে রইল কি, পেনশন এবং তার রিটায়ারাল ডিউজ। আমার মতে এটা খুব হাস্যকর হবে যদি এই জায়গায়
একটা চিফ সেক্রেটারিকে নিয়ে যদি তার পেনশন, রিটায়ার ডিউজ ইত্যাদি ইত্যাদি নিয়ে যদি এখন টানাপোড়েন চলে, আমার মনে হয় যে এই ফ্যাকচুয়াল আসপেক্টের থেকে এই কেসটিকে, এই ঘটনাটিকে, যেহেতু এটা একটা অত্যন্ত নজিরবিহীন ঘটনা, কোথাও নজির পাওয়া যাচ্ছে না, এই রকম সংঘাতের জায়গা তৈরি হলে কি হবে, সেটার জন্য আমাদের একটু সংবিধানে একটু নজর রাখা ভালো এবং ফেডারেল স্ট্রাকচার যে কথাটা হচ্ছে সেদিকে নজর রাখা ভালো। আচ্ছা, আলাপন বাবুকে যদি তার রিটায়ার করে গেলেন, তাহলে আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আরেকটি পদে অ্যাপয়েন্ট করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাডভাইজার পদে অ্যাপয়েন্ট করেছেন, তার কোনো সাংবিধানিক কোনো বৈধতার প্রশ্ন নেই, এগুলো তিনি তার মতন করে অ্যাপয়েন্ট করেছেন। এখন এই পদের জন্য কোনো নোটিফিকেশনও হয়নি, কাউকে অফারও করা হয়নি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বললেন যে তার নাম প্রপোজ করা হচ্ছে এবং উইথ এফেক্ট ফ্রম 1/6 থেকে তিনি এটার এফেক্ট দেবেন। এবং এই অর্ডারটা কিন্তু একটা আরবিট্রারি অর্ডারের জায়গাতেই চলে গেল, কেউ ইচ্ছে মতন করলেন এবং এটাও কিন্তু একটা ব্যাড প্রেসিডেন্ট সেট হলো। কেন? এই প্রেসিডেন্ট আজকে নয়, সুরজিৎ কর পুরকায়স্থর ক্ষেত্রে হয়েছে, এই প্রেসিডেন্ট রাজীব সিনহার ক্ষেত্রে হয়েছে। একজন সরকারি আমলা, আমি কোভিডের পরিস্থিতি এবং ইয়াসের পরিস্থিতিটাকে এক্সেপশনাল সিচুয়েশন ধরে 3 মাসের জন্যে আমি এই জায়গাটাকে আমি ধরে নিচ্ছি, এই প্রশ্নটা তোলা উচিত নয় এই মুহূর্তে। তবু যদি সাংবিধানিক দিক থেকে বা আইনি দিক থেকেও আমরা দেখি, স্নেহাশিস বাবু আছেন, উনি বক্তব্য রাখার সময় ফেডারেলিজমের জায়গাটা বললেন, সংবিধানের জায়গাটা বললেন, এই জায়গাটা যদি তারা একটু গুরুত্ব দেন, অর্থাৎ এই যে একজন রিটায়ার করে যাচ্ছেন যেদিন, সেই তার পরের দিনই অথবা সেই দিন তিনি আবার রাজ্য সরকারের কোনো একটি পদে আসছেন, সেই ব্যাপারটা আমলাতন্ত্রের নিরপেক্ষতা, ইন্ডিপেন্ডেন্স অফ ব্যুরোক্রেসি, এই জায়গাটাতে কি কোনো রকমের সমস্যা সৃষ্টি করছে না? এক। দ্বিতীয়ত, আমি এটা বিশ্বাস করি যে একজন চিফ সেক্রেটারি তিনি একজন সাধারণ অফিসার নন। একজন চিফ সেক্রেটারি, তার পদের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পদমর্যাদার সঙ্গে সামান্য এই কোট পরে এলেন কি টাই পরে এলেন না, এই বিতর্কটা যারা তুলছেন সেটা কিন্তু খুব ভুল অ্যাপ্রোচ হচ্ছে এই জায়গায়। কারণ দেখুন, আজকের দিনে এই প্রোটোকলগুলো কিন্তু প্রয়োজনীয়তা হারাচ্ছে ক্রমশ। চিফ সেক্রেটারি তিনি মুখ্যমন্ত্রীর কনফিডেন্সে কাজ করেন। যখন চিফ সেক্রেটারিকে অ্যাটাক করা হয়, তার মানে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু স্টেটের যে ডোমেন, সেই ডোমেনের মধ্যে এনক্রোচ করার একটা পসিবিলিটি আছে। অর্থাৎ ক্ষমতা থাকতে পারে, ক্ষমতার অপব্যবহার করাটা কিন্তু সাংবিধানিক নয়। আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, একটা প্রশ্ন উঠছে, স্নেহাশিস বাবু। না, আমার কথাটা হচ্ছে, দেখুন, আমরা এই যে কোভিড পরিস্থিতির মধ্যে যাচ্ছি, সেই করোনা মোকাবিলার টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে, আমাদের মুখ্য সচিবকে করা হয়েছিল। তিনি অত্যন্ত সিনসিয়ার একজন অফিসার, তিনি দায়িত্ব নিয়ে কাজটা করছিলেন। এই অবস্থার মধ্যে তিনি এক্সটেনশন আমরা চেয়েছিলাম, তার এই কারণে আমাদের রাজ্য সরকার এক্সটেনশন চেয়েছিল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সটেনশন দিয়েও ছিলেন। কিন্তু মাঝখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে নক্কারজনক ঘটনাটা ঘটালেন এই করোনা পরিস্থিতিতে, এই আইএস মোকাবিলায় যিনি দক্ষতার সঙ্গে কাজ করছেন, এটা কিন্তু অনুচিত হচ্ছে এবং বাংলার মানুষের ক্ষতি করার একটা বাসনা তৈরি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের মধ্যে। তিনি রিটায়ার করে গেছেন, তো এখানে মুখ্যমন্ত্রী উপদেষ্টা হিসেবে নিয়োগ যাকে খুশি করতে পারেন, এটা যাকে খুশি উনি উপদেষ্টা করতে পারেন, নিয়োগ করতে, পরামর্শদাতা হিসেবে নিতেই পারেন। এখানে রাজনীতির জায়গাটা আসছে কোথা থেকে? বেশ, তিনি একজন দক্ষ অফিসার, তিনি বাংলার সব ব্যাপারটা খুব ভালো করে জানেন, বাংলা উপকৃত হবে। স্নেহাশিস বাবু, একদিকে যেমন আপনারা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছেন, অন্যদিকে আবার আপনি বলছেন যে আমলাতন্ত্রের নিরপেক্ষতার বিষয়টা অনেকটা রাজনীতির আয়নায় দেখা হচ্ছে, রাজনীতির চশমায় দেখা হচ্ছে, এমনটা আপনি বললেন এই মুহূর্তে। আমি নজরুল ইসলাম সাহেবের কাছে যাব, তাকে আমাকে ছাড়তে হবে, কিন্তু তার আগে আমি কিছু বক্তব্য শোনাতে চাইবো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আজ কিছুক্ষণ আগে একটি প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। They want to bulldoze the state government totally. They want to play only the political vendetta. Who has taken this decision? This is illegal, unconstitutional, and we do not know who are their political advisors. Maybe some political advisor, this Prime Minister and Home Minister. It's really danger for the country
And it is not only they are going to bulldoze the federal structure, they are going to the moral of the bureaucrats throughout the country. অর্থাৎ অসাংবিধানিক তিনি বলছেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। কিছুদিন আগে যে প্রেস কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা বক্তব্য তুলে ধরেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরও একটি বক্তব্য, দুটোই বক্তব্য শোনাবো আপনাদের, শুনুন। আমার অত্যন্ত দুঃখ লেগেছে এই কারণে যে ওয়ান সাইডেড কালকে সারা দিল্লিতে আমাকে যেভাবে অসম্মান করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে টোটাল মিথ্যে খবরের উপর ভিত্তি করে, এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই খবরগুলো খাওয়ানো হয় এবং মিনিস্টারদের দিয়ে একই কথা তোতা পাখির বুলির মতো বলা হয়। আমরা করছিলাম সাইক্লোন ডিভাস্টিং এরিয়ায় কাজ, আমরা করছিলাম মিটিং, কি করে মানুষ জল পায়, কি করে রাস্তা হয়, কি করে মানুষ খাদ্য পায়, কি করে ঘরবাড়ি তৈরি হয়, আর ওনারা তখন আমাদের বিরুদ্ধে আমরা কত খারাপ সেটা লোকের কাছে প্রমাণ করছিল। আমি আপনাদের কাছে নমস্কার করে বলবো প্রাইম মিনিস্টার স্যার, যদি আপনার এনি রাগ, আমার উপর কোনো রাগ থাকে, আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আই হ্যাভ নো প্রবলেম। বাংলার জন্য আমি তাও করতে পারি, বাংলার জন্য আমি তাও করতে পারি, মানুষের জন্য আমি তাও করতে পারি, কারণ পাবলিক আমার ফার্স্ট প্রায়োরিটি। আই অ্যাম প্রো পিপল, আমার দেশের জন্য আমি এটুকু করতে পারি। কিন্তু প্লিজ প্রাইম মিনিস্টার, দয়া করে এই নোংরা খেলা খেলবেন না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হাত জোর করে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন, শুনুন। পায়ে ধরার কথা বলেছেন, আমি আপনাকে অনুরোধ করব, প্রধানমন্ত্রীর পা আপনাকে ধরতে হবে না, আপনি সংবিধান মেনে চলুন। এবং আমি যেমন বিরোধী দলনেতা হিসেবে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমার মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেব, তার মর্যাদা রক্ষা করব, আপনিও একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান এবং মর্যাদা দেবেন। এখানেই বক্তব্য নজরুল ইসলাম সাহেবের কাছে আমি যাব। নজরুল ইসলাম সাহেব, বারবার, এটা নতুন নয়, এটা বারবার আমরা দেখেছি যে এই টানাপোড়েন চলেছে বিভিন্ন আইপিএস এবং আইএস অফিসারদের নিয়ে, বারবার এই টানাপোড়েন এবং কোথায় না কোথাও একটা ইগো কাজ করছে, যেটা মুখ্যমন্ত্রীর বক্তব্যেও আমরা শুনলাম। এবং যে পদক্ষেপের অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের, কোথাও না কোথাও কি ইগো কাজ করছে, যাদেরকে, যেখানে এই আইপিএস আইএস অফিসাররা তারা অনেকটা ঘুঁটি হয়ে যাচ্ছেন? দেখুন, আমি ভুল হতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত মত, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম গণমাধ্যমে মিটিং এ গরম গরম কথা বলেন, আমাদের প্রধানমন্ত্রীও বলেন। কিন্তু এর আগে আমরা দেখেছি আমাদের একজন অফিসারকে নিয়ে যখন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে তাকে আন্ডারগ্রাউন্ড চলে যেতে হলো, সিবিআই তাকে গ্রেফতার করতে যাচ্ছে, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলেন, গিয়ে কোনো সঙ্গে চিফ সেক্রেটারি বা হোম সেক্রেটারি কাউকে সঙ্গে না নিয়ে একা প্রধানমন্ত্রীর সঙ্গে দরজা বন্ধ করে মিটিং করলেন। তারপর সেই ব্যাপারটা আর কিছু দেখা যাচ্ছে না। অতএব বাইরে যে গরম গরম কথা উভয় পক্ষে যে বলা হচ্ছে, কিন্তু ভিতরে তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, আমার এই ধারণা। এগুলো লোককে দেখানোর জন্য করা হচ্ছে। আমার ধারণা, দেখবেন যে এটা আবারও এরকম কোনো মিটিং হবে না। আপনি বলছেন আইওয়াস? হ্যাঁ, যে লোকেরা আপনার পক্ষে কিছু থাক, আমার পক্ষে কিছু থাক, কেউ যেন কংগ্রেসে না যায়, কেউ যেন সিপিএম এ না যায়, এরকম ব্যাপার বলে আমার ধারণা। অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা বলছেন নজরুল ইসলাম সাহেব। স্নেহাশিস বাবু, না না, এগুলো তো একটা রাজনৈতিক অভিযোগ, এগুলোর কোনো মানে থাকে না। বোঝাপড়া থাকা তো খুব ভালো, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একসাথে কাজ করবে, খুব ভালো। কিন্তু বারবার কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ভোটে হেরে দেওয়ার জন্য যেভাবে রাজ্যপালকেও কাজে লাগিয়েছিলেন, যেভাবে সিবিআইকে কাজে লাগান, যেভাবে মুখ্য সচিবকে অপদস্থ করেন, সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে বাংলার মানুষের, অর্থাৎ বাংলাকে হেনস্থা করার চেষ্টা। এখানে বোঝাপড়া আবার আসবে কোথা থেকে? বোঝাপড়া থাকা তো খুব ভালো। আপনি আমাকে বলুন যে গুজরাটে যখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মিটিং হয় কয়েকদিন
কয়েকদিন আগে, সেখানে বিরোধী দলনেতা ডাক পান না। আপনি বলুন কোন আইনে, কোন সংবিধানে লেখা আছে যে নির্বাচিত সরকার, 5 বছরের জন্য নির্বাচিত সরকার মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে নিয়ে নিয়ে প্রতিটা প্রোগ্রাম করবেন? কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। সেখানে তিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর একটা মিটিং হবে না, সেখানে তিনি বিরোধী দলনেতাকে বসিয়ে রাখলেন? এটা কখনো হয় নাকি? অর্থাৎ বাংলাকে অপদস্থ করা। আর এই যে আমলা, এত দক্ষ অফিসার আলাপন বাবু, তাকে যে এই গুটি করা বা তাকে হেনস্থা করা, এটাও মনে হয় ঠিক হচ্ছে না। পলিটিক্যাল লড়াই আমাদের সাথে কেন্দ্রীয় বিজেপি সরকারের থাকতেই পারে, কিন্তু এখানে আমলাকে ডেকে এনে তাকে শুধু হেনস্থা করাটা ঠিক হচ্ছে বলে আমার মনে হয় না। কিন্তু স্নেহাশিস বাবু, এর বিপক্ষে এর বিপরীতে তো আরো একটা যুক্তি ওঠে, সেটা হচ্ছে যে কে বৈঠকে থাকলেন না থাকলেন সেই বিষয়টা কি বেশি গুরুত্ব পাচ্ছে? যে বৈঠকে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে, সেটা তো রাজ্যের স্বার্থে, সেটা এই আপৎকালীন পরিস্থিতিতে রাজ্যের স্বার্থে। সেখানে কে থাকলো না থাকলো সেটা তো সেকেন্ডারি। হ্যাঁ, রাজ্যে অবশ্যই অবশ্যই হ্যাঁ, না সেকেন্ডারি নয়, কারণ মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর আলাদা আলোচনা থাকতেই পারে, সেখানে সবাইকে বসিয়ে রেখে হয় না, এটা কখনো হয় না। এখানে বিরোধী দলনেতার উপস্থিতিটা কখনোই, উনি সর্বদলীয় মিটিং ডাকতেন, সেটা অ্যানাদার ম্যাটার। এটা কখনো বলুন, আমি বিরোধী দলনেতাকে নিয়ে আমাদের সরকার চালাতে হবে নাকি? এটা কোথাও লেখা নেই। এটা ঠিক বলে আমাদের মনে হয় না। এবং এটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কিন্তু হেয় করলেন, মুখ্যমন্ত্রীকে হেয় করেছেন বলে অভিযোগ স্নেহাশিস বাবু। নীলাদ্রি বাবু, ডিবেটে আসুন। আলাদা কথা বলা উচিত ছিল। মীনাক্ষী, পশ্চিমবঙ্গে একটা অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন একই কেন্দ্র থেকে আমরা বিরোধী দলনেতা বা মুখ্যমন্ত্রী পেয়েছি, কিন্তু যিনি জিতেছেন তিনি হয়েছেন বিরোধী দলনেতা, আর যিনি হেরেছেন তিনি হয়েছেন মুখ্যমন্ত্রী। এটাই হচ্ছে সমস্যার মূল। এই কারণেই সম্ভবত মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার সাথে বসতে চাইছেন না। দ্বিতীয়ত, এখানে আরেকটা সমস্যা হচ্ছে, এখানে আমলারা কোথাও শাসক দলের একটা এক্সটেন্ডেড আর্ম হয়ে গেছেন। যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বসছেন না, তাই মুখ্য সচিবও বসবেন না, এটাই নিয়ম হয়ে গেছে। এর কারণটা কিন্তু রাজনৈতিক। এই রাজনৈতিক দ্বন্দ্ব বা ইগোর লড়াইটাই হচ্ছে একটা বড় কারণ হয়ে গেছে এখানে। বেশ, রাজনৈতিক দ্বন্দ্বের কারণ হচ্ছে ইগো। সব্যসাচী বাবু হাত তুলেছিলেন, অনেকক্ষণ ধরে অনির্বাণ অপেক্ষা করছেন, আমি অনির্বাণের কাছেও যাব, কিন্তু তার আগে সব্যসাচী বাবু কিছু বলতে চাইছেন, বলুন। প্রশ্ন করি যে বিরোধী দলনেতার উপস্থিতি অনুপস্থিতি, এই বিষয়টা তো এলো মুখ্যমন্ত্রীর চিঠির পর, এর আগে আসলো কোথা থেকে? আজ সকালবেলা এই ফ্যাক্টটা এলো। কালকে থেকে আলাপন বাবু এত গুরুত্বপূর্ণ কাজ করবেন, আলাপন বাবু কিভাবে ক্যাবিনেট মিটিং এর মধ্যে বসতে পারবেন? বসবেন না নিশ্চয়ই। আশা করা যায় তিনি কাল থেকে ক্যাবিনেট মিটিং এ বসবেন না, কিন্তু চিফ অ্যাডভাইজার টু দি মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। আমাদের সংবিধানে একটা কাউন্সিল অফ মিনিস্টার কার প্রতি রেসপন্সিবল বলুন তো? গভর্নরকে এড অ্যান্ড অ্যাডভাইস দেবেন চিফ মিনিস্টারের নেতৃত্বাধীন কাউন্সিল অফ মিনিস্টার, যারা ওথ অফ সিক্রেসি রেখেছেন। আজকে আলাপন বাবু যদি কোভিড পরিস্থিতিতে কাজ করতেন, আমি স্নেহাশিস বাবুর সমস্ত বক্তব্যকে মাথা পেতে নিতাম, অ্যাকসেপ্ট করতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আলাপন বাবুকে তো কালকে সেই সরকারের অ্যাডভাইজার হিসেবে ওথ অফ সিক্রেসি নেয়ার পর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ইনভলভ করাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাহলে এই জায়গাগুলো, এই বিতর্কগুলো খুব কি রিলেভেন্ট হয়ে যাচ্ছে না? আজকের দিনে দাঁড়িয়ে সকলকে একসাথে কোভিড এবং ইয়াস মোকাবিলায় কাজ করতে হবে। অবশ্যই কেন্দ্রের নোটিশ, কেন্দ্রের নির্দেশ ভুল, তার জন্য এই অসাংবিধানিক বা সংবিধান বহির্ভূত, আমি অসাংবিধানিক কথাটা বলছি না, সংবিধান বহির্ভূত কোনো পদ্ধতি এনে কাউকে নিয়োগ করে কোনো পোস্ট রিটায়ারাল বেনিফিট দিয়ে আমলাদের কি কোনো বার্তা দেওয়া হচ্ছে না? সেটা কতটা সাংবিধানিক? আর অসাংবিধানিক পথে বা সংবিধান বহির্ভূত পথে সংবিধান বা ফেডারেলিজম কোনোটাই কি রক্ষা করা যায়? বাবু, যেখানে আপনাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে সংবিধান বিরোধী কাজ একটি কেন্দ্রের, কিন্তু এইটা একটা সংবিধান বহির্ভূত বিষয় হয়ে যাচ্ছে না? এটা একটা আমলাদের কাছে বার্তা যাচ্ছে না? যেমনটা সব্যসাচী বাবু বললেন যে আলাপন বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে, আজকে তিনি সিদ্ধান্ত জানালেন এবং আগামীকাল থেকে তিনি মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন। দেখুন, আমি একটা কথা বলছি, আমি সব্যসাচী বাবু বা সবার কথাটাই শুনছি, সেটা হলো যে আলাপন বাবু মুখ্য সচিব হিসেবে
তিনি যজ্ঞ কাজ করছিলেন 31 তারিখ পর্যন্ত, এবং তার মধ্যেই করোনা পরিস্থিতি এবং ইয়াস এবং দুটোরই দায়িত্বে তিনি ছিলেন, এবং তিনি কয়েকদিন ধরে সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছিলেন, যখন প্রতিটা মানুষকে ভ্যাকসিন দিতে হবে, অক্সিজেন যোগান দিতে হবে, চিকিৎসা করতে হবে এবং ইয়াস বিপর্যস্ত মানুষকে আবার পরিত্রাণ করতে হবে। এই অবস্থায় তিনি রিটায়ার করার পর তাকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। আচ্ছা, কাকে পরামর্শদাতা করা হবে? যিনি বিষয়টা জানেন তাকেই তো পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে ঠিক করেছেন মুখ্যমন্ত্রী। এখানে রাজনীতির যোগটা কেন দেখছেন? কারণ যদি আলাপন বাবু তৃণমূল কংগ্রেসে যোগ দিতেন কিংবা তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী হিসেবে দাঁড়াতেন, তাহলে এখানে রাজনীতি খুঁজতে পারতেন আপনারা। উনি সরকারি কাজকর্মই করেছেন, আবার সরকারের উপদেষ্টা হিসেবেই নিয়োগ হয়েছেন। এখানে রাজনীতির প্রশ্নটা আসছে কোথা থেকে? আমার মাথায় কিন্তু এটা ঢুকছে না। আমার আর আমলাদের বার্তা দেওয়ার বিষয় নয়, উনি তো কন্টিনিউ করছিলেন একটা কাজ। যেহেতু করোনার মতো একটা পরিস্থিতি, এটা আমরা সবাই বিপর্যস্ত আছি এর মধ্যে, এখানে দরকার বলেই ওনাকে পরামর্শদাতা করা হয়েছে। এখানে কোনো রাজনীতির বিষয় নয়, আর কাউকে বার্তা দেওয়ার বিষয় নয়। সবাই প্রত্যেকের যে যার দায়িত্ব, আমাদের পশ্চিমবঙ্গে যারা আমলা আছেন তারা দায়িত্ব পালন করছেন সঠিকভাবে। বেশ, আপনি বলছেন যে প্রশাসনিক স্বার্থেই প্রশাসনিক কাজে তাকে করতেই পারে, কোনো অসুবিধা নেই। বেশ, আমি অনির্বাণ বাবুর কাছে যাব। অনির্বাণ, কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যে ক্যাভিয়েট করা হয়েছে, মনে করা হচ্ছিল পরামর্শদাতা। হ্যাঁ বলুন স্নেহাশিস বাবু। না, আবার কথা হচ্ছে কেন্দ্র যদি আলাপন বাবুকে নিয়ে এখন পরবর্তী এসব শোকজ করে আরো কিছু পদক্ষেপ নেয়, সে নিজেকে হাস্যস্কর করবে কেন্দ্রীয় সরকার। এটা বাংলার মানুষ কেন, সারা ভারতবর্ষের মানুষের কাছে কেন্দ্রীয় সরকার নিজেকে হাস্যস্কর করে তুলবে, এগুলোর প্রয়োজনীয়তা নেই। এটা হিংসা প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা নয় এবং উচিত নয়, যেটা করে চলেছেন কেন্দ্রীয় সরকার। বারবার আমরা দেখতে পাচ্ছি এটার এখানেই নিষ্পত্তি হওয়া প্রয়োজন, যেটা স্বাভাবিক গতিতে আমাদের এখন দেশের মানুষকে এবং বাংলার মানুষকে বিভিন্ন রকমভাবে করোনা এবং ইয়াস এটা মোকাবিলা করা আমাদের দরকার এবং মানুষের পাশে আমাদের দরকার। সেই কাজগুলো নির্বিঘ্নে যাতে রাজ্য সরকার করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে আগে নিশ্চিত করুক। এখানে বিতর্কগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে একেবারে অন্যদিকে। বোঝা গেছে। আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে ক্যাভিয়েট করা হয়েছে, মনে করা হচ্ছিল যে হয়তো আইনের পথ নেবে রাজ্য, কিন্তু রাজ্য আইনের পথে গেল না। আইনের পথে কেন হাঁটলো না রাজ্য, কি মনে হয়? এখানেই প্রশ্নটা আসছে, সংঘাত হচ্ছে তাতে কার লাভ কার ক্ষতি, তাতে বাংলার মানুষের ক্ষতি কিনা 100 বার। এই সংঘাত বাংলার মানুষেরই দরকার। শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, এই সংঘাত তথাকথিত সংঘাত যদি চলতে থাকে তাহলে তো বাংলার মানুষেরই ক্ষতি, এবং এই সংঘাত যাতে চলে তার জন্য সব রকম ব্যবস্থা এই বিজেপির সরকার করে চলেছে। সব রকম ব্যবস্থা তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে যেন মাইন পুঁতে রাখছে, যাতে তাদের পা দেওয়া মাত্রই বিস্ফোরণ ঘটে এবং বাংলার মানুষের ক্ষতি হয়। তো সেই সংঘাত যাতে কোনোভাবে না এগোয়, এবং এই সময় বিশেষ করে মহামারী এবং ঝঞ্ঝা, এই যে ঘূর্ণিঝড় হলো, এই বিপর্যস্ত সময়ে যাতে বাংলার মানুষ ঠিকঠাক পরিষেবাটুকু পান, ন্যূনতম পরিষেবাটুকু পান, তার জন্য যদি তথাকথিত সংঘাতে ইতি টানার কথা বলেন, তাহলে রাজ্য সরকার একদম ঠিক করেছে। এই বিশাল একটি ইগো নিয়ে, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণতা নিয়ে যে মোদী এবং অমিত শাহ জুড়ি কাজ করে, তাদের সাথে এই সংঘাত রাজনৈতিক ক্ষেত্রে হবে। সেখানে দেখা যাবে, সেখানে বাংলায় একবার তারা হেরেছেন, এরপরে আবার দিল্লির নির্বাচনের সময় আবার হারবেন, সেটা পরের কথা, রাজনীতির প্রশ্ন। কিন্তু প্রশাসনের প্রশ্ন এবং জনগণের পরিষেবার প্রশ্নে এই সংঘাতের কোনো মানে নেই। বিজেপি এটা বুঝতে চাইছে না, বা বুঝেও তারা চাইছে এই সংঘাত এগিয়ে নিয়ে যেতে। রাজ্য সরকার যে এগিয়ে নিয়ে গেল না, তার জন্য আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। এখানে কি একটু কুশলী হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীলাদ্রি বাবু? আসলে অনির্বাণ বাংলার মানুষের ক্ষতির কথা বলছিলেন। আমার ওকে জিজ্ঞেস করার ইচ্ছে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 20,000 কোটি টাকা চেয়ে মাত্র 250 কোটি টাকা পেলেন বৈঠকে না থাকার জন্য। এতে বাংলার মানুষের বেশি ক্ষতি হলো, না আলাপন বন্দ্যোপাধ্যায়ের ট্রান্সফার হতে বেশি ক্ষতি হলো? দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় কুশলী বাবুর কাছে আসবো, অনির্বাণের কাছে উত্তরে আসবো। নেই, রাজ্য সরকার হেরে যাবে, তিনি স্পষ্ট জানেন। না, নীলাদ্রি বাবু খুব ভালো প্রশ্ন করেছেন, এটার উত্তর দিই। হ্যাঁ,
সেটা হচ্ছে ধরা যাক, আমি ধরে নিলাম যে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির একটি সংঘাতের জায়গা আছে রাজনৈতিক ক্ষেত্রে, তার জন্য তাদের মধ্যে দড়ি টানাটানি চলবে, খুব ভালো কথা। কিন্তু এই বাংলার মানুষ তারাও কি এই ভারত সরকারের অধীন মানুষ নয়? অধীন মানে অন্যভাবে বলছি না, ভারত সরকারের যে অংশ তার মধ্যে কি বাংলার মানুষ পড়ে না? যখন ভারত সরকারের নির্বাচন হয়েছে 2019 সালে, এই বাংলার মানুষ কি ভোট দেননি? তার মানে কি বলতে চান যে রাজ্যে সরকার বিজেপি করতে পারবে না, রাজ্য সরকার, সেইখানে তারা টাকা দেবে না? আজকে যদি মুখ্যমন্ত্রী সেই মিটিং এ নাও গিয়ে থাকেন, আপনার কথা মতো আমি ধরে নিলাম, যদিও উনি গিয়েছিলেন, মিথ্যা কথা যদি জাননি, যদি নাও গিয়ে থাকেন, তাহলেও বা কেন এই যুক্তরাষ্ট্রীয় সরকার টাকা দেবে না? কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে জাস্টিফাই কে করবে? তাদেরকে কাগজ দিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটা সংখ্যা দেওয়া হয়েছে। আমি আবার আপনার কথা ধরে নিলাম যে জাস্টিফাই করার জন্য মুখ্যমন্ত্রী ছিলেন, আমি ধরে নিলাম কাগজ দিয়ে আসাই যদি যথেষ্ট হতো তাহলে তো ভালোই ছিল, কিন্তু হরে দরে রাজ্যের মানুষের ক্ষতি হলো। উড়িষ্যা কিচ্ছু না চেয়ে 500 কোটি পেল, আর বাংলা 20,000 কোটি চেয়ে 250 কোটি চেয়ে পেল। এর দায়টা কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? ক্ষতিটা তো রাজ্যের মানুষের হলো, আপনি যাই বলুন না কেন। না, কেন্দ্রীয় সরকার কোথায় বিজেপি কি অভিযোগ করলো তার ভিত্তিতে এত যে পর্যবেক্ষক দল পাঠায়, এই সময় কেন পাঠালো না আপনি বলুন? যেখানে লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত, তখন একজনও কেন্দ্রীয় পর্যবেক্ষকের কেন দেখা পাওয়া যাচ্ছে? এখন কোন দল নেই কেন? অথচ নির্বাচনের ফল ঘোষণার মাথায় এখন কোন পর্যবেক্ষক দল কেন পাঠাচ্ছে না? স্বয়ং প্রধানমন্ত্রী এসেছেন পর্যবেক্ষক হিসেবে, আর কাকে দরকার আপনার? ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় খুব খারাপ, খুব খারাপ, রাজ্য সরকার খুব খারাপ, কেন্দ্র কেন পর্যবেক্ষক দল পাঠিয়ে দেখছে না কত ক্ষয়ক্ষতি হচ্ছে? কেন পাঠাচ্ছে না বলুন? খারাপের প্রশ্ন নয়, বাংলার মানুষের যে ক্ষতি তার দায়টা কে নেবে? বাংলা তো টাকাটা পেল না, খুব ভালো, আপনি দোষারোপ করলে কি টাকাটা আসবে? বাকিরা সবাই খুব খারাপ, আপনার আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি সব্যসাচী বাবুর কাছে যাব। সব্যসাচী বাবু হাত তুলেছেন অনেকক্ষণ ধরে, হ্যাঁ বলুন। একদম ছোট্ট দুটো পয়েন্ট। একটা নীলাদ্রি বাবুর জন্য, যে আচ্ছা ধরুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি তো একজন সিটিজেন অফ ইন্ডিয়া, তার একটা রাজনৈতিক মতামত থাকতে পারে। আজকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খোলাখুলি বলতেন যে আমি কোনো বিজেপি নেতার সাথে দেখা করব না, যদি এটা স্ট্যান্ড হতো, যদিও সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে এটা না হওয়াটা কাম্য, এটা যদি স্ট্যান্ড হতো, তাহলেও কি পশ্চিমবঙ্গের মানুষের জন্য ত্রাণ আনতে গেলে তার মানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে জি হুজুর করতে হবে? এটা কোন কোঅপারেটিভ ফেডারেলিজমের সূচনা হচ্ছে? আমার মনে হয় এটাও সংবিধান চায় না। দ্বিতীয়ত, যে জায়গাটা হচ্ছে, একটা ছোট জবাব দিন আপনারা প্রত্যেকেই, একটা ছোট্ট ইউনিয়ন টেরিটরি, তার নাম লাক্ষাদ্বীপ। গত কয়েকদিন ধরে সেইখানকার প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের যে অধিকারগুলো, সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে একজন গুজরাটের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানে অ্যাপয়েন্ট করে অ্যাজ ইউনিয়ন টেরিটরির অ্যাডমিনিস্ট্রেটর। আজকে যারা এই ফেডারেলিজম নিয়ে বলছেন, একটা ছোট্ট ইউনিয়ন টেরিটরির মানুষের মৌলিক অধিকারগুলো যেখানে কেড়ে নেওয়া হয়েছে, সেখানে আমরা কথা বলছি না। আমরা ফেডারেলিজমকে শুধু আমলাতন্ত্র আর রাজনীতির গেরোতে আটকে রাখতে চাইছি কি? সেই জায়গা থেকে একটু বেরোনোকে মানুষের কথাটা বলতে হবে। আজকে লাক্ষাদ্বীপের মানুষের অধিকার কেড়ে নিয়েছেন কেন্দ্রীয় সরকার। কেরালা হাইকোর্টকে বলতে হচ্ছে একজন পাবলিক প্রসিকিউটর, তাকে অর্ডার দিচ্ছেন সেখানকার অ্যাডমিনিস্ট্রেটর যে আপনি যান, গিয়ে অফিসে কাজ করুন। সব্যসাচী বাবু, অন্য প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি। সম্ভবত লাক্ষাদ্বীপ নিয়ে অনেক বেশি চিন্তিত বাংলার মানুষের এই যে লসটা হলো তার থেকে। আমি স্নেহাশিস বাবুর কাছে যাব। স্নেহাশিস বাবু অনেকক্ষণ ধরে হাত তুলেছিলেন, হ্যাঁ বলুন স্নেহাশিস বাবু আপনার বক্তব্য। হ্যাঁ বলুন। আমার একটা কথাই হলো যে এই যে এর আগে যে আমফান হলো, আমফানে প্রায় লক্ষ কোটি টাকার উপরে ধন সম্পদ, রাস্তাঘাট, ঘরবাড়ি নষ্ট হয়েছিল। আমরা 37,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে রাজ্য সরকার চেয়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল কত? প্রথমে 1,000 কোটি টাকা, তারপর 250 কোটি টাকা, আর এখনো এই ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়েছে 250 কোটি টাকা দিয়েছে। ওরা তো আমাদের টাকা দেয় না, ওরা জিএসটি ক্ষতিপূরণ দেয় না, ওরা ম্যাচিং গ্রান্টের টাকা দেয় না। সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 88,000 কোটি টাকা পায়। এরা আবার টাকা দেয় নাকি বাংলাকে?
এরা আবার বাংলাকে কোনো টাকা দেয় নাকি? বাংলার কিচ্ছু করে না সেন্ট্রাল গভর্নমেন্ট। বেশ, আমি একেবারে রাজনীতি প্রসঙ্গে চলে এসেছি। রাজনীতি প্রসঙ্গে আমরা নির্দিষ্ট করে চলে যাচ্ছি। আমরা যে আজকে ইস্যু ছিল সেটার মধ্যে অবশ্যই রাজনীতি জড়িত। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি এর কিছু প্রশাসনিক দিকও আমাদেরকে খতিয়ে দেখতে হবে, আইনি দিকও আমরা এই জবাব চাই বাংলার ডিবেটে আমরা আইনি দিকও তুলে ধরেছি। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমি সব্যসাচী বাবুর কাছে যাব। সব্যসাচী বাবু, এই মুহূর্তে কেন্দ্রের তাহলে হাতে আর কি কি পদক্ষেপ করার জায়গা থাকলো? কেন্দ্র এখন কোন পথে এগোতে চাইবে? কারণ ইতিমধ্যে কেন্দ্র কিন্তু একটা কড়া অবস্থান নিয়েছিল শোকজ করে। প্রথমে অর্ডার নির্দেশ হাজিরা দেওয়ার নর্থ ব্লকে আলাপন বন্দ্যোপাধ্যায়, তারপরে শোকজ, মানে কেন্দ্র যে কড়া এই বিষয়ে অবস্থান নিচ্ছে সেটা কিন্তু কেন্দ্র বারবার ইঙ্গিত দিচ্ছে, স্পষ্ট করছে। এখন কেন্দ্রের হাতে আর কি পদক্ষেপ রইল করার? ডিসিপ্লিনের শোকজ যখন শুরু করেছেন, আমি ধরে নিচ্ছি কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ বিষয়টি করবেন, সেটা একটা ডিসিপ্লিনারি প্রসিডিং করবেন, কিন্তু যেটা কোনোভাবেই মানে কার্যকরী কিছু করা যাবে না। তাদের হাতে কিন্তু আর কোনো পরিস্থিতি নেই। আলাপন বাবু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের মানে আইএস এর থেকে কিন্তু আজকে রিটায়ার করে গেছেন। হি ইজ এ রিটায়ার্ড এমপ্লয়ি, ঠিক আছে? এই জায়গায় এখন অন্য কোনো পথ আনলে অন্তত সার্ভিস রুল দিয়ে তার করা যাবে না। আর যদি পেনশন আটকান, সেগুলো কিন্তু খুব হাস্যকর হবে। সেই জায়গাটায় না করাটাই সাংবিধানিকভাবে শ্রেয় হবে। এই বিষয়টা এখানেই ইতি টানার দরকার, কনসিডারিং চিফ সেক্রেটারির পদ এবং এই পদের সম্মানকে বাঁচিয়ে কেন্দ্র এবং রাজ্য এখানেই ক্লোজ চ্যাপ্টার করা উচিত এটাকে। বেশ, আজকে কুশলী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ, যেমনটা আমরা দেখলাম তাকে মুখ্য উপদেষ্টা করার, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্নেহাশিস বাবুর কাছে যাব। যে নজিরবিহীন বারবার টানাপোড়েন এবং আইপিএসদের নিয়ে আমরা দেখেছি জেপি নাড্ডার কনভয় হামলার পরও 3জন আইপিএসকে কিভাবে কেন্দ্রে ডেপুটেশন চেয়ে পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। রাজীব কুমারের ঘটনাও আমরা দেখেছি। একই সঙ্গে আমরা দেখেছি যে 2020 সালে ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের ধর্নায় উপস্থিত থাকার জন্য ডিজিপি বীরেন্দ্র সিং সহ আরও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে করা নির্দেশ। যে বারবার এই টানাপোড়েনগুলো চলছে আইপিএস আইএস অফিসারদের নিয়ে, তার ইতি কোথায়? আমার এটাই প্রশ্ন, একজন সাধারণ মানুষ হিসেবে তার ইতি কোথায়? না, এটা তো হওয়া উচিত নয়। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে মানসিকতা নিয়ে বাংলার বিরুদ্ধে কাজ করছে, এটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কারণ আমরা সত্যি করে যে কোভিড পরিস্থিতির মধ্যে আছি, সারা ভারতবর্ষ সহ বাংলা সহ মানুষকে সেখান থেকে বাঁচানোর জায়গায় আমরা আছি। কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার, আপনি খেয়াল করে দেখুন, 3জন আইপিএসকে যখন জেপি নাড্ডার পরে ডেকে নেওয়া হলো, তখন তাদের এক কেন্দ্রীয় স্তরে বড় বড় পদে আসীন করা হলো। আমি সেদিনই বলেছিলাম যে এই যে 3জন আইপিএস যদি সে ব্যর্থ হয়, জেপি নাড্ডা নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, তাহলে তারা বড় বড় পদ পেল কি করে? তার মানে কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপগুলোর পেছনে কোনো যুক্তি কাজ করেনি, আজও কাজ করছে না। একেবারেই কেন্দ্রীয় সরকারের সমস্ত পদক্ষেপ আপনি বলছেন অযৌক্তিক, সরে গেলে বিজেপির আপনি বলছেন অযৌক্তিক, কেন্দ্রীয় সরকারের মঙ্গল না হলে হাস্যস্কর হয়ে যাবে। বেশ, নীলাদ্রি বাবুর কাছে আর 30 সেকেন্ড সময় আছে। এই যে পদক্ষেপগুলো সব অযৌক্তিক। অবশ্যই অযৌক্তিক। আপনি বলুন না, আজকে ভ্যাকসিন দেওয়া বোঝা গেছে স্নেহাশিস বাবু, আমার একেবারে সময় শেষ। আমার ছোট্ট করে আমি নীলাদ্রি বাবুর কাছে, আমরা অযৌক্তিক বলতে পারি, কিন্তু রাজ্য এবং কেন্দ্র যদি এইভাবে সংঘাতে জড়িয়ে পড়ে, ক্ষতি কিন্তু রাজ্যের। এই রাজ্য যেটা আমি বা ত্রাণ পেল না, ভবিষ্যতে বিনিয়োগ পাওয়া মুশকিল হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকারের সাথে কন্টিনিউয়াসলি রাজ্য এইভাবে সংঘাতে জড়িয়ে পড়ে। প্রতিটা ক্ষেত্রে ক্ষতি রাজ্যের মানুষের, এটা আমাদের বুঝতে হবে। বোঝা গেছে বারবার যে টানাপোড়েন এবং সংঘাত কেন্দ্র রাজ্য, তার দ্বারা সাধারণ মানুষের, বাংলার মানুষের এক্ষেত্রে একটা সাধারণ মানুষকে ভোগ করতে হবে, এমনটা নীলাদ্রি বাবুর বক্তব্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জবাব চাই বাংলায় যোগ দেওয়ার জন্য নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাকেও ধন্যবাদ। জবাব চাই বাংলা আজ এখানেই শেষ করছি। আপনাদের নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।